সন্ধ্যা নেমেছে। আকাশে কালো মেঘের ছোটাছুটি চারদিকে। আকাশ খুব গম্ভীর হয়ে আছে। ইতিমধ্যে হালকা ঝিরিঝিরি বৃষ্টিও দেখা মিলেছে বাইরে। মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। টিনের চালে বৃষ্টির পতনের শব্দ বেশ ভালোই লাগছে তনিমার। জানালার পাশে দাঁড়িয়ে বাড়ির দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে সে। খোলা চুলগুলো বাতাসের দাপটে বারবার এলোমেলো হয়ে যাচ্ছে, আর সে বারবার অহেতুক চেষ্টা করছে এলোমেলো চুলগুলো সামাল দেওয়ার জন্য। কালো রঙের সিল্কের শাড়িতে ভয়ঙ্কর রকমের সুন্দরী লাগছে মেয়েটাকে। সাদা ধবধবে ফর্সা তার গায়ের রং। নীল রঙের চোখের মাঝে অন্যরকম কিছু আছে যেন। বৃষ্টির প্রকোপ বেড়ে গেছে, সাথে দ্বিগুণ গতিতে বিদ্যুৎ চমকাচ্ছে আর বাজ পড়ছে। তনিমার কাছে সেই বৃষ্টি ভেজা প্রকৃতির বিধ্বংসী রূপ যেন অপরূপ লাগছে। রোহান ধোয়া ওঠা গরম কফির মগ নিয়ে তনিমার পাশের ছোট টেবিলে রাখে। তারপর পাশের টেবিলের ড্রয়ার থেকে একটা মোমবাতি বের করে জ্বালায়। তনিমা রোহানের আগমনে বাড়ি থেকে দৃষ্টি সরিয়ে রোহানের দিকে নজর দেয়। দুজনের চোখাচোখি হতেই দুজনেই সৌজন্যতার খাতিরে মুচকি হাসে। তনিমা একবার রোহানকে ভালো করে দেখে নেয়। লম্বা সুঠাম দেহের অধিকারী রোহান। গায়ের রং কিছুটা চাপা, তবে দেখতে মাশাল্লাহ। রোহান তনিমার উদ্দেশ্যে বলে, আসুন, কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। জি, আসছি। তনিমা জানালা বন্ধ করে মুখে সৌজন্যমূলক হাসি ফুটিয়ে কফির মগ নিয়ে পাশের চেয়ারে বসে। রোহানও তনিমার সামনাসামনি চেয়ারে বসে কফির মগে চুমুক দিয়ে বলল, আপনি দেখছি বেশ বুদ্ধিমতী। আমি বলার আগেই জানালা অফ করে দিলেন। এটা সাধারণ জ্ঞান। পাশের টেবিলে মোমবাতি চলছে, জানালা খোলা থাকলে বাতাসে নিভে যাওয়ার সম্ভাবনা আছে। তা ঠিক বলেছেন। যাই হোক মিস। আমি তনিমা ইসলাম, আপনি? আমি রোহান চৌধুরী। তারপর বলুন তো তনিমা ম্যাডাম, ওভাবে আমার গাড়ির সামনে পড়েছিলেন কেন? বর্তমানে রোহান একজন ট্যুরিস্ট। চট্টগ্রাম থেকে একটা অফিসিয়াল কাজের জন্য বান্দরবান এসেছে সে। আর এসে যে হোটেলে ওঠার কথা ছিল, দুর্ভাগ্যবশত সেটাই আগুন লেগে যায়। যদিও হোটেলের তো অভাব ছিল না এখানে, কিন্তু হোটেলে উঠতে চাইলে তার পূর্ব পরিচিত রমেজ আলীর সাথে দেখা হয়ে যায়। পরে সে তার বাগানবাড়িতে থাকতে অনুরোধ করে। রমেজ আলী ঢাকায় থাকেন, বড় ব্যবসায়ী, সাথে ভীষণ সৎ মানুষও বটে। তিনি বেশ শৌখিন মনের লোক বলে পাহাড়ের বুকে একটা টিনশেড বিল্ডিং তৈরি করেছেন। এমনিতে ছাদ আছে, তবে সামনের রুমে টিন সিমেন্ট। আসলে টিনের চালে বৃষ্টি পড়ার আওয়াজে শৈশবের অনেক স্মৃতি মনে পড়ে যায় ওনার, সেই জন্য এই টিনের চাল। তনিমা রোহানের প্রশ্নে কিছুটা বিব্রত বোধ করে। একে তো একা একটা মেয়ে একটা ছেলের সাথে পুরো একটা খালি বাড়িতে বসে আছে, তার ওপর বাইরের দুর্যোগ, সাথে বিদ্যুৎ নেই। এমনকি তনিমার ফোনটার চার্জ শেষ হয়ে গেছে। নিজেকে ভীষণ অসহায় লাগছে তার। তবে সামনের লোকটাকে দেখে ভালোই মনে হচ্ছে তনিমার কাছে। আসলে আমি বান্ধবীদের সাথে ঘুরতে এসেছিলাম। আমার ফোনে নেটওয়ার্ক পাচ্ছিলাম না, তাই নেটওয়ার্কের জন্যে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছিলাম। কিন্তু কতটা দূরে চলে এসেছি খেয়াল করিনি। অলরেডি সন্ধ্যা হয়ে এসেছিল তখন। তার সাথে কালো মেঘের ভেলায় চারিদিক আরও বেশি অন্ধকার লাগছিল। তারপর যখন বুঝতে পারলাম ফিরতে হবে এবার, তখন সামনে উদ্যত হতেই দেখি সামনে একটা সাপ। আমি সাপ খুব ভয় পাই, তো দৌড়ে সামনে যেতেই পাথরের সাথে হোঁচট খেয়ে পড়ে গেলাম। ব্যাস, তারপর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরতেই দেখি আপনার বাড়ি আছি। কথাগুলো বলে বেশ হাঁপিয়ে ওঠে মেয়েটা। প্রায় এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামল সে। রোহান একটু মুচকি হেসে বলে, তারপর আমি ফেরার পথে দেখি এক আগুন সুন্দরী মেয়ে আমার গাড়ির সামনে জ্ঞান হারিয়ে পড়ে আছে। আকাশের অবস্থাও বেশ খারাপ হয়ে গেছিল। আপনাকে কয়েকবার ডাকাডাকি করার পরও যখন রেসপন্স করলেন না, তখন ভাবলাম বাড়ির ভেতরেই নিয়ে যাই।
অনেক ধন্যবাদ আপনাকে। স্বাগত ম্যাম। তনিমা রোহানকে আন্তরিকভাবে ধন্যবাদ জানায়। এই দুর্যোগের রাতে কোনোভাবেই তনিমা একা হোটেলে ফিরতে পারত না। তারপর দুজনে আরও কিছুক্ষণ কথাবার্তা বলে। কথার টপিক ছিল লোডশেডিং আর পাহাড়ি অঞ্চলের বিভিন্ন বিষয়াদি নিয়ে। কথাবার্তা শেষে তনিমাকে রাতের খাবার খেতে আমন্ত্রণ জানায় রোহান। সে একা মানুষ, তেমন খাবার দাবার না থাকলেও যতটুকু ছিল তা দিয়ে তনিমাকে ভালো করে আপ্যায়ন করে। শত হলেও মেহমান বলে কথা। গভীর রাত, বাহিরের দুর্যোগের প্রকোপ কিছুটা কমে গেছে। ঘড়ির কাঁটায় 3টে বাজতেই হঠাৎ রোহানের ঘুম ভেঙে যায়। ঘুম চোখে বিছানা থেকে উঠে বসে এদিক ওদিক তাকিয়ে একটু চিন্তায় পড়ে যায় ছেলেটা। তনিমাকে পাশের রুমে শুতে বলে সে বারান্দায় বই পড়তে পড়তে ঘুমিয়ে গেছিল। তাহলে এই ঘরের বিছানায় কি করে আসলো সে? আর তনিমাই বা কোথায়? রোহান অন্ধকারে হাতড়ে গিয়ে কোনো রকম ঘরের বাতি অন করার চেষ্টা করলো, কিন্তু পাহাড়ি অঞ্চলে এরকম প্রাকৃতিক দুর্যোগ হলে এত তাড়াতাড়ি যে বিদ্যুৎ আসে না সেটা রোহানের মনেই ছিল না। অন্ধকারে দাঁড়িয়ে সে যখন এসব ভাবছিল তখনই হাতে মোমবাতি নিয়ে ঘরে প্রবেশ করলো তনিমা। রোহান একদৃষ্টিতে অবাক হয়ে তনিমার দিকে তাকিয়ে আছে। মোমবাতি হাতে তনিমা, ভেজা খোলা চুল, চুলের ডগা বেয়ে টুপটাপ করে পানি পড়ছে। কাজল কালো চোখের সাথে রক্তরাঙ্গা ঠোঁটের বাঁকা হাসিতে রোহান সম্মোহিত। আদিম নারীদের মতো ব্লাউজ ছাড়া শাড়িতে তাকে অপরূপ সুন্দরী লাগছে রোহানের কাছে। তনিমা রোহানের কাছে গিয়ে কানে ফিসফিসিয়ে বলে, আমাকে খুঁজছিলে প্রিয়? তনিমার কথায় রোহানের ঘোর কাটে, কিন্তু রোহানে যেন কোনো কথা বলার শক্তি নেই। শত চেষ্টা করেও মুখ থেকে একটা আওয়াজও বের করতে পারছে না সে। এটা কি হচ্ছে তার সাথে বুঝতে পারছে না রোহান। মায়া নাকি জাদু? তনিমা মোমবাতিটা ঘরে রেখে রোহানের হাত ধরে ঠোঁটের কোণে রহস্যময়ী হাসি ফুটিয়ে ধীরে ধীরে ছাদে নিয়ে যাচ্ছে তাকে। রোহান সুবোধ বালকের মতো তনিমার সাথে যাচ্ছে, কিন্তু বুঝতে পারছে না তার সাথে আসলে কি ঘটছে কিংবা কি ঘটতে চলেছে। বেশ কিছু ঘন্টা দুর্যোগের পরে প্রকৃতি এখন শান্ত হয়ে গেছে। বৃষ্টি হওয়ার জন্য ছাদের কয়েক জায়গায় হালকা পানি জমেছে। সব কিছু অন্ধকার। আজ এত অন্ধকার কেন ভাবতেই রোহানের মনে পড়ে আজ অমাবস্যা, তাই এত অন্ধকার। তবে এত তীব্র অন্ধকারেও কিভাবে এই মেয়ে তাকে নিয়ে ছাদের এক পাশ থেকে অন্য পাশে নিপুণভাবে হেঁটে যাচ্ছে সেটা মাথায় ঢুকছে না তার। আর কেনই বা সে কোনো কথা বলতে পারছে না। রোহানকে ছাদের মাঝ বরাবর বসিয়ে তনিমা একটা মোমবাতি জ্বালায়। মমের আলোতে তনিমার চেহারায় অন্য একটা অবয়ব ফুটে ওঠে। মুহূর্তেই রোহানের অন্তরাত্মা কেঁপে ওঠে। তনিমার চোখে ভয়ঙ্কর এক দানবীর রূপ দেখতে পাচ্ছে সে। রোহান যতদূর সম্ভব নিজেকে শক্ত রেখে তনিমার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিল, আপনি কে? তনিমা কিছু না বলে গগন কাঁপানো চিৎকার দিয়ে ওঠে। দেখতে দেখতে ভয়ঙ্কর এক নেকড়ের রূপ ধারণ করে তনিমা। রোহান বসা থেকে উঠে দাঁড়িয়ে বিস্ময় চোখে তাকিয়ে আছে তনিমার দিকে। নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না রোহান। তার চোখের সামনে একটা মানবী একটা নেকড়েতে পরিবর্তিত হয়ে গেছে, যার শরীর দানবের মতো বিশাল। ধূসর রঙের লোমশ শরীর তার। চোখের হিংস্রতা আর দাঁতের ফলা দেখে যে কোনো মানুষ ভয়ে শিউরে উঠবে। রোহান কিছু বলার আগেই তনিমা তাকে আক্রমণ করার জন্য এগিয়ে আসে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই নাটকীয়ভাবে ছাদে প্রবেশ করে রোহানের স্ত্রী নিহা। নিহাকে দেখে রোহান ঠোঁটের কোণে চড়া হাসি ফুটিয়ে তনিমার উদ্দেশ্যে বলে, আমি একা নই মিস তনিমা। তবে রোহান যে হুট করে কথা বলতে পারল তাতে রোহানের বিস্ময় আরও বৃদ্ধি পেল। কিন্তু নিহাকে দেখে তনিমা স্বাভাবিক রূপে ফিরে আসে। মিস্টার রেহান, আপনার কি মনে হয় নিহা আপনাকে বাঁচাবে? রোহান তনিমার কথার হেয়ালি বুঝতে পারে না ঠিক। নিহার দিকে তাকাতেই সে দ্বিতীয়বারের মতো
ভয়ে শিউরে ওঠে। নিজের চোখকে এবার আর বিশ্বাস করতে পারছে না সে। যার সাথে গত 2 বছর সংসার করেছে তারও একই ভয়ঙ্কর রূপ দেখছে আজ। নিহাও মায়া নেকড়ে। নানা বলে রোহান চিৎকার করে ওঠে। তনিমা রোহানের কাছে গিয়ে কানে কানে ফিসফিসিয়ে বলে, যাকে আপন ভাবছেন সে যে আমার রক্তের বোন। আমি বিশ্বাস করি না আমার চোখকে, না না। রোহানের অবস্থা উন্মাদের মতো। নিহার চোখের দিকে তাকিয়ে রোহান জানতে চায়, কি হচ্ছে এসব? আমার কি দৃষ্টিভ্রম হয়েছে নাকি সব সত্যি? নিহাও মানবী রূপ ধারণ করে। তনিমার কাছে গিয়ে দাঁড়িয়ে হাসতে হাসতে বলে, তোমাকে বলেছিলাম বেশি কৌতূহলের পরিণতি ভালো হয় না। সব সময় কৌতূহল রহস্য উদ্ঘাটন করে না। মাঝে মধ্যে অতিরিক্ত কৌতূহল মানুষকে ধ্বংসের দিকেও নিয়ে যায় রেহান। আসলে রোহান পেশায় একজন গোয়েন্দা পুলিশ অফিসার। চট্টগ্রামে থাকে। পাহাড় ভালো লাগে বলে কাজের ফাঁকে প্রায়শই বান্দরবান আসতো সে। তখনই নেহাকে ভালো লাগে তার। তারপর পারিবারিকভাবেই বিয়ে হয় দুজনের। কিছুদিন আগে পত্রিকায় প্রকাশিত একটা সংবাদ দেখে রোহান। নিউজটা ছিল কিছুটা এরকম: বান্দরবানে ঘুরতে গিয়ে ট্যুরিস্টদের নিখোঁজ হয়ে যাওয়া, আবার নিখোঁজের পরে ভিকটিমকে পাওয়া গেলেও অস্বাভাবিক আচরণ করা। অলৌকিক শক্তি সম্পর্কে তারা বক্তব্য পেশ করলেও আদতে সবাই বলে তাদের মানসিক ভারসাম্য নেই। এত কিছু শুনে কৌতূহলবশত রোহান যেচেই কেসটা নিজের হাতে তুলে নেয়। সে যদিও জানত তার আগে আরও 5 জন অফিসারের মধ্যে 3 জন নিখোঁজ হয়ে যায়, আর 2 জন এই কেস সামলাতে গিয়ে মানসিক রোগী হয়ে এখন হাসপাতালে ভর্তি। কিন্তু রোহানের জেদ। নিহা তাকে বারণ করলেও রোহান তারপরও বান্দরবান চলে আসে। আর রোহানকে একা ছাড়তে রাজি হয় না নিহা। তাই বাধ্য হয়ে তদন্তের কাজে নিহাকেও সাথে নিয়ে আসতে হয়েছে। রোহান নিহার আচরণে হতভম্ব হয়ে গেছে পুরো। নিহা তার স্ত্রী, অথচ একজন নেকড়ে মানবী, সেটা কিছুতেই বিশ্বাস করতে পারছে না রোহান। আসলে কি এটা বাস্তব নাকি দুঃস্বপ্ন? এবার তনিমা একটু রেগেই রোহানের উদ্দেশ্যে বলে, কি দরকার ছিল আমাদের এলাকায় এসে এত তদন্তের? আমরা পৃথিবীতে রাজত্ব করব খুব শীঘ্রই, কারণ আমরা ইতিমধ্যেই এই এলাকার অর্ধেক মানুষকে মায়া নেকড়ে করে দিয়েছি, আর যাদেরকে পারিনি তাদের হত্যা করে ফেলেছি। পারিনি কেন জানো? কারণ তারা পিশাচের সাধনা করে, আর আমাদের সবচেয়ে বড় শত্রু পিশাচ। তাই যারা পিশাচ অনুসারী তাদেরকে মেরে ফেলি। এবার তোমার পালা। প্লিজ তোমরা থামো। রোহানের আকুতি উপেক্ষা করে দেখতে দেখতে তনিমা ও নিহা আবারও ভয়ঙ্কর নেকড়ে রূপ ধারণ করে। তাদের হিংস্র চেহারা দেখে প্রকৃতিও যেন থমকে গেছে। রোহান দৌড়ে পালাতে চেষ্টা করে, কিন্তু তখনই পা পিছলে পড়ে যায় সে। ইটের সাথে মাথায় আঘাত লাগার কারণে মুহূর্তেই দুচোখ অন্ধকার হয়ে আসে রোহানের। জ্ঞান হারিয়ে ফেলেছে ছেলেটা। পূর্ব আকাশে সূর্য উঠেছে বেশ কিছুক্ষণ। সারাতে দুর্যোগের ফলে আশেপাশে অনেক গাছপালা ভেঙে গেছে। প্রকৃতি আজ কিছুটা অস্বাভাবিক, কারণ ঝড়ের তাণ্ডব। জানালার ফাঁক দিয়ে সূর্যের আলো ঠিক করে পড়ছে রোহানের চেহারায়। হাত দিয়ে মুখ ঢাকতে ঢাকতে বিছানা ছেড়ে উঠে বসে সে। ঘুমের রেশ কাটতেই মনে পড়ে যায় গতকাল রাতে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনার কথা। রোহান এদিক ওদিকে তাকিয়ে দেখে সে তার রুমেই আছে। তার মানে সে চট্টগ্রামে আছে। তাহলে কি গত রাতে সে কেবল দুঃস্বপ্নই দেখেছে? রোহান আকাশ পাতাল ভাবনার মধ্যেই নিহা চা হাতে রুমে প্রবেশ করে। নিহাকে দেখে রোহানের মুখে ভীষণ ভীতি ফুটে উঠেছে। নিহাব রোহানের মুখ মলিন দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে? অলরেডি তো 8টা বেজে গেল। বান্দরবনের ট্রিপ কি ক্যান্সেল নাকি? রোহান নিহাকে রাতের কথা কিছু না বলেই শুধু বলল, কোথাও যাব না বুঝলে। এদিকে অনেক কেস জমা আছে, সেগুলো আগে সমাধান করি। ঠিক আছে, ভালো হয়েছে। তুমি চা খাও, আমি নাস্তা তৈরি করতে চাই। আচ্ছা যাও, তবে সাবধানে কাজ করবে। ওকে ডিয়ার। অন্যদিন হলে রোহান নিহাকে জড়িয়ে ধরে বসে চা খেত, কিন্তু আজকে রোহানের হৃদয়ে ভয় বাসা বেঁধেছে। নিহা অবশ্য বিষয়টা খেয়াল করলেও
কিছু না বলেই চা রেখে সকালের নাস্তা তৈরি করতে রান্নাঘরে চলে যায়। নিহা রান্নাঘরে নাস্তা তৈরি করছে। সকালের মেনুতে আছে ডিম সেদ্ধ, শরবত, কলাসহ আরও ফল আর পাউরুটি। হঠাৎ জানালার পর্দাটা একটু নড়ে উঠল। নিহাব কাজ করতে করতেই তনিমার উদ্দেশ্যে বলে, কাজ হয়ে গেছে বোন। আশা করি আমার ভালোবাসা আর তোর কাজের মধ্যে বাধা হয়ে দাঁড়াবে না। নিহার কথায় জানালার পাশ থেকে কেবল একটা ছায়ামূর্তি সরে গেল। গতকালের ঘটনা সবটাই বাস্তব ছিল। তনিমা ও নিহা দুই বোন এবং মায়া নেকড়ে। নেহা মানুষকে ভালোবেসে সংসারে মনোযোগ দিলেও নিহার চিন্তা অন্য কিছু। সে চায় পৃথিবীতে মায়া নেকড়ের রাজত্ব হোক। তাই রোহানকে তদন্ত থেকে সরাতে দুই বোন মিলে পরিকল্পনা করে ভয় দেখায় রোহানকে। তনিমা কি পারবে পৃথিবীতে রাজত্ব করতে? কিছু কথা অনেকেই হয়তো জানেন না মায়া নেকড়ে কি, তাদের জন্য বলছি। মায়া নেকড়ে হচ্ছে ওয়ারউলফ, মানে এরা একই সাথে মানুষ ও নেকড়ের রূপ ধারণ করতে পারে। এদের অনেক অলৌকিক শক্তি রয়েছে। গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। কল্পনা জগতে এরকম অনেক প্রাণী বসবাস করলেও বাস্তবে এদের কোনো অস্তিত্ব নেই। চাইলে ইউটিউবে কিংবা গুগলে মায়া নেকড়ে লিখে সার্চ দিয়ে বিস্তারিত জানতে পারেন। আজকের গল্পটা একেবারে অন্যরকম ছিল। কেমন লাগলো জানাবেন অবশ্যই। আর হ্যাঁ, আমাদের পেজ কিংবা চ্যানেল কিন্তু অবশ্যই ফলো কিংবা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, অন্যকে ভালো রাখার চেষ্টা করুন, তবে আগে নিজের ভালো থাকাটা মাস্ট, কারণ নিজে ভালো না থাকলে কাউকে ভালো রাখাও যায় না। ধন্যবাদ সবাইকে।